হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জাজ স্পোর্টস বাংলা। আজ আলোচনা করব মিলি চেন্নাইকে নিয়ে। ঠিক আছে, চেন্নাইয়ের একটা বড় প্লেয়ার রিলিজ হতে চলেছে, মেগা অকশন আসতে চলেছে, সেটা নিয়ে আলোচনা করবো। তার আলোচনা করবো মেবি 3 থেকে 4টে বড় ফ্রাঞ্চাইজ তারা ক্যাপ্টেন চেঞ্জ করতে চলেছে, সেটা কোন কোন টিম, কোন কোন প্লেয়ারের প্রতি তারা টার্গেট করতে চলেছে, আর কোন বড় ইন্ডিয়ান 3 থেকে 4টে ক্যাপ্টেন্সি মেটেরিয়াল প্লেয়ার মেগা অকশনে আসতে চলেছে। এই কটা 3-4টে টিম তাদের উপরে টার্গেট করবে A to Z। আজ এই নিয়ে আলোচনা করবো। ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে। প্লিজ তোমরা যদি আমার চ্যানেলে নতুন আসো, একটাই রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এখনও যারা এই ভিডিওটা দেখছো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আলোচনা করবো, প্রথম আলোচনা করব চেন্নাইকে নিয়ে। দেখো, আমরা সাধারণত জানি যে বিসিসিআই কিন্তু এই সেপ্টেম্বরের লাস্টেই কিন্তু রিটেনশনের ফাইনাল আপডেট অফিসিয়ালি অ্যানাউন্স করে দেবে। হয়তো 29 তারিখে যে এজিএম মিটিংটা আছে ব্যাঙ্গালোরে, সেই এজিএম মিটিংয়ে হয়তো নির্ধারিত হবে যে রিটেনশন মানে রুলস, যে কটা রিটেনশন, কটা আরটিএম কার্ড, ইম্প্যাক্ট প্লেয়ার্সের রুল, আনক্যাপ প্লেয়ার্সের রুল, মেগা অকশন কত বছর অন্তর অন্তর হবে, এই নিয়ে কিন্তু ফাইনাল আপডেট কিন্তু আমরা 29 সেপ্টেম্বরে কিন্তু আমরা জানতে পারবো। ঠিক আছে, তো সেই পর্যন্ত আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে। আর কটা দিন রিপোর্ট আসছে কিন্তু যদি বিসিসিআই যে 4+2 রিটেনশন দেয়, ঠিক আছে, যে 4টে প্লেয়ার মেগা অকশনের আগে ধরে রাখতে হবে আর 2টো প্লেয়ারকে অকশনে রাইট টু ম্যাচ কার্ড ইউজ করতে হবে, তাহলে কিন্তু সিএসকে কিন্তু তারা বড় প্লেয়ারকে রিলিজ করতে চলেছে। অ্যাজ পার রিপোর্ট, সিএসকে ম্যানেজমেন্ট সোর্স থেকে যে রিপোর্টটা বেরিয়ে আসে, সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু তারা কিন্তু রবীন্দ্র জাদেজাকে কিন্তু রিলিজ করতে পারে। আর রবীন্দ্র জাদেজা সে কিন্তু ক্লিয়ারই জানিয়েছে সে কিন্তু ক্যাপ্টেন্সি হতে চায়। কারণ আমরা কিন্তু 2 বছর আগে কিন্তু দেখেছিলাম যখন এমএস ধোনি রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু রবীন্দ্র জাদেজাকে কিন্তু ক্যাপ্টেন্সি দিয়েছিল, কিন্তু সেই রবীন্দ্র জাদেজার ক্যাপ্টেন্সিতে কিন্তু সিএসকে কিন্তু ভালো ফল করতে পারেনি। তার জন্য কিন্তু সিএসকে ম্যানেজমেন্ট কিন্তু তাকে কিন্তু সরিয়ে কিন্তু আবার কিন্তু এমএস ধোনির হাতে দিয়েছিল। তারপরে কিন্তু আমরা নেক্সট সিজন দেখেছি যে ঋতুরাজ গায়কোয়াড়কে কিন্তু সিএসকে কিন্তু নিউ ক্যাপ্টেন করেছিল। ঠিক আছে, এমএস ধোনি তাকে গাইড করছে, কিন্তু তারপরেও কিন্তু সেই ঋতুরাজ গায়কোয়াড়ের ক্যাপ্টেন্সিতে কিন্তু সিএসকে কিন্তু খুশি না, এবং কিন্তু তাদের টিম কিন্তু ভালো ফলো করতে পারছে না। এই নিয়ে কিন্তু সিএসকে ম্যানেজমেন্ট বা সিএসকে যে দাগাউডে কিন্তু খুব তোলপাড় হয়ে আছে। তারাই কিন্তু একটা নতুন প্লেয়ারকে ক্যাপ্টেন্সি টার্গেট করতে চলেছে, সেটা আমি আগেই আলোচনা করব। ঠিক আছে, তো এবার আলোচনা করব কেন রবীন্দ্র জাদেজাকে তারা রিলিজ করতে পারে। কারণ আমরা জানি যে রবীন্দ্র জাদেজা একটা অলরাউন্ডার প্লেয়ার, আর সিএসকে কিন্তু যে দুবার চ্যাম্পিয়ন, এই যে চ্যাম্পিয়ন হয়েছে 5 বছর, এই 5বার চ্যাম্পিয়ন হওয়ার পিছনে কিন্তু রবীন্দ্র জাদেজারও অনেক বড় হাত আছে। তো তাই কেন রিলিজ করতে চলেছে? অ্যাজ পার রিপোর্ট কিন্তু রবীন্দ্র জাদেজা কিন্তু সে কিন্তু ক্যাপ্টেন্সি হতে চায়, সে কিন্তু ক্লিয়ার বলেছে আমি ক্যাপ্টেন্সি হতে চাই। রিপোর্ট অনুযায়ী কিন্তু সিএসকে কিন্তু রবীন্দ্র জাদেজাকে কিন্তু ক্যাপ্টেন্সি দিতে চায় না, আর রবীন্দ্র জাদেজাকে তারা রিলিজ করতে চলেছে। রবীন্দ্র জাদেজা হয়তো মেগা অকশনে আসতে চলেছে, কেননা তাদের যে 4টে প্লেয়ার, যদি 4টে প্লেয়ার মেগা অকশনের আগে রিটেনশন করতে যায়, 2টো প্লেয়ার হয়তো আরটিএম কার্ড দিতে পারে, 4+2 যদি হয়, তাহলে কিন্তু তাদের যে 4টে প্লেয়ার মেগা অকশনের আগে তারা ধরে রাখবে। নাম্বার 1 সেটা হচ্ছে ঋতুরাজ গায়কোয়াড়, তারপর কিন্তু মহেন্দ্র সিং ধোনি, তারপর কিন্তু শিবম ডুবে, আর নাম্বার 4 যে প্লেয়ারটা সেটা হচ্ছে ওভারসিজ প্লেয়ার, সেটা হচ্ছে মাতিসা পাতিরানা। এই শ্রীলঙ্কার এই যে ফাস্ট বোলার মাতিসা পাতিরানাকে তারা কিন্তু রিটেন করতে চলেছে। আর 3টে শিবম ডুবে, ঋতুরাজ গায়কোয়াড় আর মহেন্দ্র সিং ধোনি, এই 4টে প্লেয়ারকে তারা রিটেন করতে চলেছে। এবার কিন্তু তারা কিন্তু রবীন্দ্র জাদেজাকে তারা রিলিজ করতে চলেছে। রবীন্দ্র জাদেজাকে হয়তো তারা আরটিএম কার্ড ইউজ করতে পারে, কিন্তু অকশানে যদি আসে রবীন্দ্র জাদেজা এত পরিমাণে তার অন্য ফ্র্যাঞ্চাইজগুলো তারা যে বিট হাই করে দেবে না, তার প্রতি কিন্তু হয়তো 16-17 কোটি টাকা তার পিছনে বিট করে দেবে, তখন কিন্তু সিএসকে কিন্তু তার উপরে কিন্তু আরটিএম কার্ড ইউজ করতে পারবে না। ঠিক আছে, রিপোর্ট বড় ব্রেকিং বেরিয়ে আসে, রিপোর্ট বেরিয়ে আসে যে সিএসকে ম্যানেজমেন্ট হয়তো রবীন্দ্র জাদেজাকে রিলিজ করতে চলেছে। রবীন্দ্র জাদেজা হয়তো হয়তো আমরা হয়তো 2025 আইপিএলে কিন্তু চেন্নাইয়ের জার্সিতে আর খেলতে দেখতে পারবো না। ঠিক আছে, কারণ দেখো এই রবীন্দ্র জাদেজা প্রথম সিজন যখন খেলেছিল তখন কিন্তু রাজস্থান রয়্যালসের খেলেছিল। সেই রাজস্থান রয়্যালসের যখন প্রথম সিজন চ্যাম্পিয়ন হয়েছিল, সেই চ্যাম্পিয়ন হওয়ার পিছনে কিন্তু রবীন্দ্র জাদেজার কিন্তু প্রচুর বড় ভূমিকা ছিল। তো সেই সময় কিন্তু এই সিএসকে কিন্তু রবীন্দ্র জাদেজা কিন্তু ডাইরেক্ট অফার করেছিল, সেই ডাইরেক্ট অফার করার জন্য কিন্তু ব্যানও হয়েছিল সিএসকে টিম। ঠিক আছে, তো অ্যাজ পার রিপোর্ট কিন্তু রবীন্দ্র জাদেজা কিন্তু মেগা অকশনে আসতে চলেছে, একটা বড় প্লেয়ার মেগা অকশনে আসতে চলেছে। এবার আলোচনা করব কোন 3 থেকে 4টে বড় ফ্র্যাঞ্চাইজ তাদের ক্যাপ্টেন্সি চেঞ্জ করতে চলেছে, তারা বড় প্লেয়ার মেগা অকশনে টার্গেট করতে চলেছে। অ্যাজ পার রিপোর্ট কিন্তু আরসিবি, কেকেআর, ঠিক আছে, পাঞ্জাব, লখনৌ, এমনকি দিল্লি ক্যাপিটালসও কিন্তু চেঞ্জ করতে পারে অ্যাজ পার রিপোর্ট। ঠিক আছে, এবার এক এক করে আলোচনা করব। দেখো, আরসিবি কিন্তু ফ্যাফ ডু প্লেসি যে এক্স ফ্যাক্টর, যে 40 বছর বয়স হয়ে গেছে, আরসিবিতে
ফ্যাব ডু প্লেসি কি আর কন্টিনিউ করতে পারবে? আর কিন্তু কন্টিনিউ করতে পারবে না। ক্যাপ্টেন হিসেবে কিন্তু আরসিবি ম্যানেজমেন্ট কিন্তু তাই কিন্তু রিটেন করতে চায় না, রিলিজ করতে চায় কিন্তু। তাই কিন্তু 1 বছরের জন্য হয়তো অকশন থেকে 3-4 কোটি টাকায় হয়তো কিনে বাইব্যাক করতে পারে, কিন্তু অ্যাজ ক্যাপ্টেন হিসেবে না, অ্যাজ প্লেয়ার হিসেবে রিপোর্ট অনুযায়ী তারা কিন্তু কেএল রাহুলের সঙ্গে কিন্তু কথাবার্তা চলছে। 100% রিপোর্ট কেএল রাহুল হয়তো আরসিবি টার্গেট করতে চলেছে। কেএল রাহুলের পিছনে মেগা অকশনে যাওয়ার জন্য কিন্তু তার পিছনে কিন্তু 20 থেকে 25 কোটি টাকা কিন্তু তারা কিন্তু আলাদা করে সাইড করে রেখে দিয়েছে। আরসিবি ম্যানেজমেন্ট সোর্স থেকে যে রিপোর্টটা আসে, তারা কিন্তু কেএল রাহুলকে 100% কিন্তু টার্গেট করতে চলেছে। এবার আলোচনা করব যে দিল্লি ক্যাপিটালসকে নিয়ে। দিল্লি ক্যাপিটালস তাদের তো ঋষভ পান্ট একটা ভালো প্লেয়ার। ঋষভ পান্ট ইন্ডিয়ার হয়ে ন্যাশনাল টিমের হয়ে ক্যাপ্টেন করেছে, সে কিন্তু ভালো প্লেয়ার, তার কিন্তু ক্যাপ্টেন্সি অনেক অভিজ্ঞতা আছে। কিন্তু দিল্লি ক্যাপিটালস তাই কেন ক্যাপ্টেন্সি সরাতে চায়, তাই কেন মেগা অকশন অন্য প্লেয়ারকে কেন টার্গেট করতে পারে? অ্যাজ পার রিপোর্ট দিল্লি ক্যাপিটালসের 2টো ওনার আছে, এক আছে পার্ক জিন্দাল আর একটা হচ্ছে কিরণ গান্ধী। তো এই রিপোর্ট অনুযায়ী 2টো ওনারের মধ্যে একটা ওনার কিন্তু ঋষভ পান্তের ক্যাপ্টেন্সি নিয়ে খুশি না। রিপোর্ট অনুযায়ী একটা ওনার চায়, সে হয় রোহিত শর্মা আর সূর্য কুমার যাদব, এরকম কোনো প্লেয়ারকে মেগা অকশনে টার্গেট করে, ঠিক আছে, তাকে কিন্তু দিল্লির ক্যাপ্টেন্সি দিতে। তো রিপোর্ট অনুযায়ী যদি মুম্বাই ইন্ডিয়ান্স থেকে এই রোহিত শর্মা বা সূর্য কুমার যাদব যদি রিলিজ হয়, আর একটা প্লেয়ার বড় প্লেয়ার তো রিলিজ হবে, সেটা হয় সূর্য কুমার যাদব, নাই জাসপ্রীত বুমরাহ, নাই হার্দিক পান্ডে, নাই রোহিত শর্মা। এই 4টে প্লেয়ারতে একটা বড় প্লেয়ার কিন্তু মেগা অকশনে আসবে 100%। তো সেই প্লেয়ারের উপরে কিন্তু দিল্লি ক্যাপিটালসের কিন্তু নজর আছে। দিল্লি কিন্তু এখন থেকে সেই প্লেয়ারকে নেবার টার্গেট করার জন্য কিন্তু প্ল্যান কিন্তু শুরু করে দিয়েছে। রিপোর্ট অনুযায়ী যদি তারা রোহিত শর্মা বা সূর্য কুমার যাদবকে যদি বা হার্দিক পান্ডে 3টে বড় প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ারকে যদি তারা কিন্তু মেগা অকশন থেকে টার্গেট করে যদি কিনতে পারে, তাহলে কিন্তু তাই কিন্তু অ্যাজ ক্যাপ্টেন হিসেবে কিন্তু দেবে। আর কিন্তু এই ঋষভ পান্টকে কিন্তু তারা কিন্তু রিলিজও করতে পারে, ঠিক আছে। অ্যাজ পার রিপোর্ট কিন্তু সিএসকে ম্যানেজমেন্ট সোর্স থেকে যে রিপোর্ট আছে, সিএসকের সঙ্গে কিন্তু পার্ক জিন্দালের কিছুদিন আগে কিন্তু একটা মিটিং হয়েছিল, ঠিক আছে। সেই মিটিংয়ে হয়তো তারা কিন্তু ঋষভ পান্টকে কিন্তু ছাড়তে চায় না, ঋষভ পান্ট কিন্তু কন্টিনিউ করবে, ঠিক আছে। রিপোর্ট অনুযায়ী ঋষভ পান্ট কিন্তু কন্টিনিউ করবে। তবে ঋষভ পান্তের যদি ক্যাপ্টেন্সি না দেয়, এটাই হচ্ছে প্রশ্ন, যদি ঋষভ পান্টকে ক্যাপ্টেন্সি না দেয়, তাহলে কি ঋষভ পান্টকে দিল্লি ক্যাপিটালসে কন্টিনিউ করবে? এটাই আমার প্রশ্ন। তো সেটা যদি দেখা যাক, এখনও সেই নিয়ে কোনো রিপোর্ট নেই। তবে রিপোর্ট অনুযায়ী তারা কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের এই 3টে বড় প্লেয়ারের মধ্যে 4টে বড় প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ার যদি মেগা অকশন আসে, সেটা রোহিত শর্মা, সূর্য কুমার যাদব, হার্দিক পান্ডে বা জাসপ্রীত বুমরাহ, এই 4টে প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ার আসলে কিন্তু 100% যে প্লেয়ারটা আসবে সেই প্লেয়ারের পিছনে কিন্তু অল আউট বিট করবে। যে দিল্লি ম্যানেজমেন্ট সোর্স থেকে যে রিপোর্ট আছে, তারা কিন্তু 20 থেকে 25 কোটি টাকা কিন্তু একটা বড় প্লেয়ারকে টার্গেট করার জন্য কিন্তু টার্গেট করার জন্য কিন্তু পার্স রেখে দিয়েছে, ঠিক আছে। তো দিল্লি ক্যাপিটালসও কিন্তু ক্যাপ্টেন্সি চেঞ্জ করতে পারে। এবার আলোচনা করবো কেকেআর কিন্তু কলকাতা নাইট রাইডার্স। আমরা সবাই জানি, তোমরা প্রশ্নও করতে পারো যে কেকেআর কেন তাদের ক্যাপ্টেন্সি চেঞ্জ করবে। হ্যাঁ বন্ধুরা, রিপোর্ট আসে, দেখো কেকেআর কিন্তু শ্রেয়াস আয়ারের ক্যাপ্টেন্সিতে মোটেও খুশি না। সে কিন্তু ব্যাটে মোটেও রান পাচ্ছে না। নেক্সট সিজন কিন্তু গৌতম গম্ভীরের কিন্তু প্রচুর ক্রেডিট ছিল চ্যাম্পিয়ন হওয়ার পিছনে। সে কিন্তু পিছন দিক থেকে, মাঠের বাইরে থেকে কিন্তু লিড করেছিল কিন্তু গৌতম গম্ভীর, ঠিক আছে। তো গৌতম গম্ভীর কিন্তু এখন কিন্তু কেকেআরে কিন্তু আর কিন্তু কোচ বা মেন্টর পজিশনে নেই, আমরা সবাই জানি। তাই ওই জন্য কিন্তু শ্রেয়াস আয়ার, সে কিন্তু যে দুলীপ ট্রফি যে লিগটা হয়েছিল, তাতে কিন্তু পুরো ফ্লপ হয়েছে। তারপরে আমরা দেখেছি সে কিন্তু সেইভাবে কিন্তু ব্যাটে রানও পাচ্ছে না। ওই জন্য মানে কেকেআরের ম্যানেজমেন্ট, তারা কিন্তু একটা ভালো ব্যাটসম্যানের উপরে টার্গেট করতে চলেছে। অ্যাজ পার রিপোর্ট তারা কিন্তু সূর্য কুমার যাদবকে কিন্তু আনঅফিসিয়ালিভাবে 1 থেকে 1.5 মাস আগে কিন্তু তারা কিন্তু অ্যাপ্রোচ করেছে, এমনকি তার সঙ্গে কিন্তু কথাও বলেছে, ঠিক আছে। যদি সূর্য কুমার যাদব যদি মেগা অকশনে আসে একবার, আমি বলে দিয়েছি, তাহলে কিন্তু কেকেআর কিন্তু যদি 30 কোটি টাকাও যদি তার পিছনে দিতে হয় সূর্য কুমার যাদব, তারা কিন্তু অল আউট যাবে। যেমন মিচেল স্টার্কের পেছনে যেমন 25 কোটি টাকা গিয়েছিল না অল আউট, সেরকম কিন্তু সূর্য কুমার যাদবের পিছনে কিন্তু তারা কিন্তু 30 কোটি টাকা পর্যন্ত যেতে পারে। রিপোর্ট অনুযায়ী কিন্তু তারা কিন্তু যেতে পারে। অ্যাজ পার রিপোর্ট সূর্য কুমার যাদবকে মেবি 2টো ফ্র্যাঞ্চাইজ সূর্য কুমার যাদবকে এই শ্রেয়াস আয়ারের সঙ্গে কিন্তু নেওয়ার জন্য কিন্তু কথাবার্তা বলেছে। সেটা হচ্ছে এই যে নেক্সট সিজন 2024 যে আইপিএল চলাকালীন, তার আগেই কিন্তু নেওয়ার জন্য কিন্তু শ্রেয়াস আয়ারের সঙ্গে কথাবার্তা বলেছে। এবং শ্রেয়াস আয়ারও কিন্তু কেকেআরে কিন্তু থাকতে চায় না। চ্যাম্পিয়ন হওয়ার আগে কিন্তু শ্রেয়াস আয়ার কেকেআরের দলে কিন্তু থাকতে চায় না। একটা সাংবাদিক মাধ্যমে সে কিন্তু জানিয়েছে যে সে কিন্তু অন্য কোনো দলের হয়ে খেলতে চায়। সেটা
দুটো টিম না, একটা যে দিল্লি ক্যাপিটালস আর মুম্বাই ইন্ডিয়ান্স। আমরা সবাই জানি যে মুম্বাইয়ের ছেলে কিন্তু শ্রেয়াস আয়ার, আর দিল্লির এক্স প্লেয়ার ছিল কিন্তু শ্রেয়াস আয়ার। দিল্লিতে হয়ে কিন্তু সে অনেক বছর খেলেছে। দিল্লির অ্যাজ পার রিপোর্ট দিল্লি ক্যাপিটালস হয়তো মেবি শ্রেয়াস আয়ারকে হয়তো আবার কিন্তু নিতে পারে, ঠিক আছে, কারণ রিপোর্ট আসছে যে শ্রেয়াস আয়ার হয়তো দিল্লি ক্যাপিটালস আবার ব্যাক করতে পারে যদি সূর্যকুমার যাদব যদি মানে রিলিজ হয়, তাহলেই কিন্তু শ্রেয়াস আয়ার কিন্তু 100% কিন্তু এই দুটো টিমের মধ্যে একটা টিমে কিন্তু 100% ট্রেড হবে বা অন্য মানে মেগা অকশনে এই দুটো টিম কিন্তু টার্গেট করতে চলেছে। অ্যাজ পার রিপোর্ট শ্রেয়াস আয়ারের উপরে কিন্তু খুশি না তাদের ম্যানেজমেন্ট, শ্রেয়াস আয়ারকে কিন্তু তারা রিলিজ করতে পারে অ্যাজ পার রিপোর্ট, ঠিক আছে। যদি বিসিসিআই 4+2 এই রুলসটা যদি দেয় তাহলে কিন্তু 100% আমি বলে দিতে না মিলিয়নীয় শ্রেয়াস আয়ারকে রিলিজ হবে। যদি 5+1 হয় তাহলেই কিন্তু কেকেআর কিন্তু শ্রেয়াস আয়ারকে রিটার্ন করতে পারবে, আর না হলে কিন্তু শ্রেয়াস আয়ারকে রিলিজ করে তারা কিন্তু বরুণ চক্রবর্তী আর রিঙ্কু সিং এই দুটো প্লেয়ার ইন্ডিয়ান প্লেয়ারকে তারা রিটার্ন করতে চায়। তাদের যে মানে ম্যানেজমেন্ট সোর্স থেকে যে রিপোর্টটা আসছে, তো কেকেআর তাহলে সূর্যকুমার যাদবের পিছনে 100% যেতে পারে যদি অকশনে যদি আসে। এবার আলোচনা করব যে টিমকে নিয়ে, সেটা হচ্ছে লখনৌ সুপার জায়েন্টস, অর্থাৎ সঞ্জীব গোয়েঙ্কার যে টিম, কেএল রাহুলের টিম। রিপোর্ট অনুযায়ী কেএল রাহুলকে তারা অ্যাজ প্লেয়ার হিসেবে কন্টিনিউ করতে চায়, ঠিক আছে, অ্যাজ ক্যাপ্টেন হিসেবে কিন্তু তারা কিন্তু আর কিন্তু কেএল রাহুলকে ধরে রাখতে চায় না, ঠিক আছে। রিপোর্ট অনুযায়ী কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু দুটো তিনটে বড় প্লেয়ারের সঙ্গে কিন্তু কথাবার্তা চালাচ্ছে। সেটা আছে, এক আছে রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, সেটা হচ্ছে হার্দিক পান্ডে, ঠিক আছে। এই তিনটে বড় প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ারকে কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু টার্গেট করতে চলেছে অ্যাজ পার রিপোর্ট। সেটা হচ্ছে যে এই তিনটে প্লেয়ারের মধ্যে যদি একটা প্লেয়ার 100% তো আসবেই মেগা অকশনে, এই একটা প্লেয়ারের মধ্যে কিন্তু দিল্লি ক্যাপিটালস আর লখনৌ সুপার জায়েন্টস এই চারটে প্লেয়ারের মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্সের এই বড় চারটে, সেটা হচ্ছে রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, জাসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডে, এই চারটে প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ার যদি অকশনে আসে তাহলে দিল্লি ক্যাপিটালস আর লখনৌ সবথেকে বেশি ইন্টারেস্টিং আছে সেটা হচ্ছে লখনৌ সুপার জায়েন্টস। এই লখনৌ সুপার জায়েন্টস কিন্তু 100% কিন্তু যে একটা প্লেয়ার মুম্বাই ইন্ডিয়ান্স থেকে আসবে তার পিছনে কিন্তু অল আউট যাবে, অল আউট, যত টাকায় যাক না কেন অল আউট কিন্তু যাবে, আমি আজ বলে দিচ্ছি। কেননা তারা কিন্তু ইন্টারেস্টিং বেশি আছে, সেটা হচ্ছে রোহিত শর্মার সঙ্গে কিন্তু তারা কিন্তু যে নেক্সট সিজন যে আইপিএল চলেছিল সেই আইপিএলের আগে কিন্তু তার সঙ্গে একটা মিটিং করতে চেয়েছিল, ঠিক আছে, এলএসজির যে ওনার, কিন্তু সেই সময় কিন্তু রোহিত শর্মা ক্লিয়ার জানায় যে এখন তার পক্ষে সময় নেই, কারণ সেই সময় টি20 বিশ্বকাপ ছিল, আইপিএলের ঝামেলা ছিল, ওই জন্য কিন্তু সেই মিটিংটা হয়নি। রিপোর্ট আসছে কিন্তু এলএসজি কিন্তু রোহিত শর্মা, সূর্যকুমার যাদব বা হার্দিক পান্ডে এই তিনটে প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ারের নেক্সট সিজন ক্যাপ্টেন করতে চলেছে, প্রচুর পয়সা তাদের দিতে চলেছে, ঠিক আছে। এবার আলোচনা করব যে টিমটা হচ্ছে পাঞ্জাব কিংসের যে ক্রিকেট অফ ডাইরেক্টর যে সঞ্জয় বাঙ্গার, এই সঞ্জয় বাঙ্গারকে একটা ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়েছিল যে যদি রোহিত শর্মা মেগা অকশনে আসে বা সূর্যকুমার যদি মেগা অকশনে আসে তাহলে কি তোমরা কি সেই প্লেয়ারের পিছনে যাবে, তখন কিন্তু সঞ্জয় বাঙ্গার কিন্তু ক্লিয়ার আনসার যায় এই রোহিত শর্মার মতন প্লেয়ারের পিছনে কোন টিম বা কেনই বা যাবো না, ঠিক আছে। ওরকম একটা ওপেনার টি20 বিশ্বকাপ আসলে রোহিত শর্মার মতন প্লেয়ার যদি আমাদের টিমে আসে তাহলে তো আমাদের মানে গর্বের বিষয়। তো তার মানে এটাকেই বলা হচ্ছে পাঞ্জাব কিংসও কিন্তু রোহিত শর্মা বা সূর্যকুমার যাদব যে কোনো একটা বড় প্লেয়ার আসলে কিন্তু তারাও কিন্তু টার্গেট করতে চলেছে। কারণ দেখো পাঞ্জাব কিংসের যে শেখর ধাওয়ান, সে কিন্তু অবসর নিয়েছে, সে কিন্তু লেজেন্ড ক্রিকেটে এবার খেলবে, সে কিন্তু আইপিএলে কিন্তু নাম নাও দিতে পারে। তো পাঞ্জাব কিংস কিন্তু শেখর ধাওয়ানের একটা পারফেক্ট রিপ্লেসমেন্ট ইন্ডিয়ান প্লেয়ারের পিছনে তাদের যেতে হবে। তো সেটা যদি রোহিত শর্মার মতন প্লেয়ার হয়, সূর্যকুমার যাদবের প্লেয়ার হয় বা কেএল রাহুল, তারা কিন্তু আবারও কেএল রাহুলকে হয়তো ব্যাক করতে পারে। তারপরে যদি নীতিশ রানার মতন প্লেয়ার যদি অকশনে আসে, বড় প্লেয়ার অকশনে আসবে, এরকম একটা বড় প্লেয়ারকে তারা ইনভেস্ট করতে চলছে, ঠিক আছে, রিপোর্ট অনুযায়ী। এবার আলোচনা করব যে টিমটা, সেটা হচ্ছে আর কেউ না, সেটা হচ্ছে চেন্নাই সুপার কিংস। আমি তোমাদের খুব ফার্স্টে আলোচনা করলাম যে চেন্নাই সুপার কিংস হয়তো মেবি যে রিপোর্টটা আছে রবীন্দ্র জাদেজাকে তারা রিলিজ করতে চলেছে, ঠিক আছে, অ্যাজ পার রিপোর্ট। তারাই কিন্তু আরেকটা রিপোর্ট আছে যে সিএসকে ম্যানেজমেন্ট ঋতুরাজ গায়কোয়াড়কে আর হয়তো ক্যাপ্টেন কন্টিনিউ নাও দিতে চায়, ঠিক আছে। তারা কিন্তু একটা মেগা অকশনে যদি একটা ভালো প্লেয়ার পায় তাকে টার্গেট করতে পারে অ্যাজ পার রিপোর্ট। তারা কিন্তু যে আরসিবি যেমন কেএল রাহুলকে টার্গেট করতে চলেছে, সেই রকম সেম কিন্তু সিএসকে কিন্তু দুটো প্লেয়ারের উপরে টার্গেট আছে, এক হচ্ছে কেএল রাহুল
আর এক আছে ঋষভ পান্থ। এই দুটো প্লেয়ারের উপরে তারা কিন্তু রেডার আছে, তারা কিন্তু টার্গেট আছে। যদি দিল্লি ক্যাপিটালস ঋষভ পান্থের সঙ্গে যদি ক্যাপ্টেন্সি না করে, যদি ঋষভ পান্থ যদি মেগা অকশনে আসে, তাহলে কিন্তু 100% অল আউট শেষ পর্যন্ত কিন্তু যাবে সিএসকে, যে যত টাকায় কিন্তু বিট হোক। রিপোর্ট আসছে ঋষভ পান্থকে কিন্তু তারা কিন্তু অনেক আগে থেকে নেওয়ার জন্য তার সঙ্গে কিন্তু কথা বলেছিল, ঠিক আছে। অ্যাজ পার রিপোর্ট, যদি এই মুম্বাই ইন্ডিয়ান্সে এই 4টে বড় প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ার অকশানে আসে বা দুটো প্লেয়ার অকশানে আসে, তাহলে কিন্তু ঋষভ পান্থের সঙ্গে কিন্তু কন্টিনিউ করবে না দিল্লি কিন্তু তখন কিন্তু কন্টিনিউ করবে না। সেই ক্ষেত্রে কিন্তু চেন্নাই সুপার কিংস কিন্তু 100% কিন্তু ঋষভ পান্থের পিছনে যাবে। কেএল রাহুল, এই দুটো প্লেয়ারের মধ্যে কেএল রাহুলের সঙ্গে কিন্তু আরসিবি আর এই চেন্নাই সুপার কিংস, এই দুটো বড় ফ্র্যাঞ্চাইজের মধ্যে কিন্তু মেগা অকশানে কিন্তু লড়াই হবে, আমি আজ বলে দিচ্ছি, ঠিক আছে। কারণ এই দুটো বড় ফ্র্যাঞ্চাইজ কিন্তু কেএল রাহুলকে টার্গেট করতে চলেছে। কারণ কেএল রাহুলের যে ওনার ম্যানেজমেন্ট, তারা কিন্তু 1 বছর আগে ক্লিয়ার বলে দিয়েছে যে এমএস ধোনির তারা রিপ্লেসমেন্ট একটা কিন্তু উইকেট কিপার ওপেনার ব্যাটসম্যানকেই তারা করতে চায়। উইকেট কিপার ব্যাটসম্যান, সেটা ওপেনার হোক বা 4 নম্বর হোক, সেটা ভালো ট্যালেন্টেড অভিজ্ঞতা ওপেনার এই উইকেট কিপার ব্যাটসম্যানের তারা টার্গেট করতে চলেছে। সেটা সঞ্জু স্যামসং হতে পারে, সেটা ঋষভ পান্থ হতে পারে, সেটা কেএল রাহুল হতে পারে। এরকম একটা প্লেয়ারের পিছনে তারা যেতে চলেছে, ঠিক আছে, অ্যাজ পার রিপোর্ট। তো এই কটা বড় বড় ফ্র্যাঞ্চাইজ যেমন কেকেআর, আরসিবি, ঠিক আছে, সিএসকে, তারপরে পাঞ্জাব কিংস, লখনৌ সুপার জায়েন্টস, দিল্লি ক্যাপিটালস, এই কটা বড় আইপিএল ফ্র্যাঞ্চাইজ তারা ক্যাপ্টেন চেঞ্জ করতে চলেছে। এমনকি তারা কিন্তু কোচিংও চেঞ্জ করতে পারে, ঠিক আছে। তো সেই নিয়ে কোচিং নিয়ে কাল একটা নেক্সট একটা ভিডিও করব, ঠিক আছে। তো আজ এই পর্যন্ত তোমাদের আমি A to Z সব ইনফরমেশান দিলাম যে রবীন্দ্র জাদেজা মেবি রিলিজ হতে চলেছে, কেকেআর মেবি শ্রেয়াস আয়ারকে রিলিজ করতে চলেছে, লখনৌ সুপার জায়েন্টস তাদের ক্যাপ্টেন কেএল রাহুলকে রিলিজ করতে পারে, দিল্লি ক্যাপিটালস যদি রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক জাসপ্রীত বুমরা, এই 4টে প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ার যদি মেগা অকশন আছে, তাহলে কিন্তু তারা ঋষভ পান্থকে অ্যাজ প্লেয়ার হিসেবে রিটার্ন করতে পারে, ক্যাপ্টেন তাকে নাও দিতে পারে, ঠিক আছে। টার্গেট করতে চলেছে রোহিত শর্মাকে, হয়তো দিল্লি ক্যাপিটালস। লখনৌ সুপার জায়েন্টস কেএল রাহুলকে ছাড়লে তারা রোহিত শর্মা, সূর্যকুমার যাদব মতন একটা প্লেয়ারকে টার্গেট করতে পারে, ঠিক আছে। পাঞ্জাব কিংস মেবি হয়তো রোহিত শর্মা যদি অকশন আসে তার পিছনেও যেতে পারে, কেএল রাহুলের পিছনেও যেতে পারে। কারণ পাঞ্জাব কিংস যে কোনো একটা প্লেয়ারের পিছনে যাবে, ঠিক আছে। তাদের কিন্তু শেখর ধাওয়ান অলরেডি কিন্তু অবসর নিয়েছে, ঠিক আছে। তাদের কিন্তু একটা বড় প্লেয়ার দরকার। তাদের কিন্তু কোনো স্কোয়াডে কিন্তু পাঞ্জাব কিংসের স্কোয়াডে কিন্তু এমন একটা প্লেয়ার নেই সে কিন্তু ক্যাপ্টেন্সি করতে পারবে। স্যাম কারণ আছে, কিন্তু তার স্যাম কারণকে তারা কিন্তু রিলিজ করতে চলেছে অ্যাজ পার রিপোর্ট, ঠিক আছে। তো এই কটা বড় আপডেট বেরিয়ে আসলো, সেগুলো তোমাদের সামনে আমি শেয়ার করলাম। তো আজ এই পর্যন্ত। প্লিজ আমার একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা প্লিজ লাইক করবে। যতজন এই ভিডিওটা দেখবে প্রত্যেকে প্লিজ একটাই রিকোয়েস্ট, ভিডিওটা লাইক করবে। আজ এই পর্যন্ত, বাই।